স্টুপিড। রহমান বরাবরই কমবয়সী আছড়ে পাকনা মেয়ে অপছন্দ। বয়সের তুলনায় বেশি ভাব নিলে তো কথাই নেই। পাড়ার কাকিমাদের দায়িত্ব যেন এই আধপাকা মেয়েগুলো কাঁধে তুলে নেয়। তাই পাকনা সবের মেয়েদের থেকে রেহমান সবসময় দূরে দূরেই থাকে। আনন্দীকে স্টুপিড বলে গাড়ির স্টার্ট দিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। বরাবরই সময়ের ব্যবহারে ভীষণ পাঞ্চুয়াল রেহমান, অথচ আজ সন্ধ্যা গড়িয়ে গেছে। তার উপর এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, সব মিলিয়ে দিনটা একেবারে হেক্টিক কেটেছে। থানায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। ভেতরে ঢুকতেই রেহমানের চোখ আটকেছে একটা দৃশ্যে। চেয়ারে পা তুলে আরাম করে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল রমজান, ওরফে রোমিও। কয়েক মাস আগে দেবের একটা গান বের হয়েছিল, সেখানে কিশোরী কিশোরী বলে নায়ক প্রায় কেঁদেই মরে। আর রোমিও সে গানকে খিচুড়ি খিচুড়ি বানিয়ে সারাদিন ব্যঙ্গ করে। কারণ তার মতে দেবের সঙ্গে শুধু শুভশ্রীকেই মানায়, বাকি সবাই তেল কম জল। ডিউটির সময় এরকম আরাম করে বসে থাকা রেহমানের মোটেও পছন্দ হলো না। একটু শব্দ না করে সে গিয়ে রোমিওর চেয়ারটা টেনে ধরে। রোমিও সোজা মাটিতে ধাপাস করে পড়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগেই ওপরে তাকিয়ে পিলে চমকে ওঠে ওর। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং যমদূত। তাছাড়া সে নিজেও এসেছে কিছুক্ষণ আগেই। এইচএসসির আন্দোলনরত শিক্ষার্থীদের সামাল দিতে দিতে বেচারা নাকানি চোবানির অবস্থা হয়ে গেছে। এর মাঝে সে সানস্ক্রিন দিতেও ভুলে গিয়েছিল। কোথায় সে নিজেকে দেবের মতো ট্রান্সফার করতে চাইছে, সেখানে ডিউটিতে তাকে কালামানিকের রূপ দিয়ে দিয়েছে, যার সমস্ত ক্ষোভ আজ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মিটিয়েছে। সবেমাত্র এসে মুখে ক্রিম লাগিয়ে মনের সুখে বেচারা গান শুনছিল, সেখানেও রহমান এসে বাধা দিল। রোমিও লাফিয়ে উঠে এমন এক বিশাল সালাম ঠোকে যেন রাষ্ট্রপতি এসে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ারা রহমাতুল্লাহ আবরাকাতুন স্যার। রেহমান ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ডিউটির সময় গান শোনা নিষিদ্ধ, জানেন তো মিস্টার রোমিও। রোমিও কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর মুখে বলে, স্যার, আপনি শুধু আমার গলায় গানটাই শুনলেন, পেছনের মোটিভটা দেখলেন না। রোমিও ভ্রু কুঁচকে চায়, প্রশ্ন করবে না কিন্তু উত্তর শুনতে চায়। গলা খাকারি দিয়ে রোমিও শুরু করে, স্যার, আমি গানের মাধ্যমে আপনাকে স্মরণ করছিলাম। হুম, জি স্যার। দেব যখন বলে চ্যালেঞ্জ নিবি না সালা, তখন আমার শুধু আপনার কথাই মনে পড়ে, কারণ আপনিও তো ক্রিমিনালদের সে একই ডায়লগ দেন, চ্যালেঞ্জ নিবি না সালা। রেহমান চোখ বন্ধ করে একবার মাথা নাড়ে, তারপর কড়া গলায় বলল, স্টুপিড, বলে গড়গড় করে নিজের রুমে চলে যায় সে। আর বেচারা রোমিও চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা অবশ্য নতুন কিছু নয়। ট্রেনিং থেকে জয়েন করার পর রেহমানের কাছে বকা খেতে খেতেই তার পেট ভরে যায়, তবুও সে রেহমানের পিছু ছাড়ে না। কারণ একটাই, নামের মিল। রেহমান আর রোমিও একদম দেব আর জিতের মতো ভাই ভাই। তাই রেহমান যেখানে, রোমিও সেখানে। রেহমান যেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক অপর প্রান্তে আনন্দী বাড়িতে ঢোকার সাহসী পায় না। গেটের সামনে দাঁড়িয়ে থাকে সে। চারপাশ অন্ধকার হয়ে এসেছে, তবুও পা যেন নড়ছে না। হাতের কাটা জায়গা থেকে হালকা জ্বালাও করছে বটে। হাতে শক্ত করে ব্যান্ডেজ বাঁধা, তারপরও ব্যথা কমছে না। কিন্তু এই কাটা হাত নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। আজকের দিনটাই যেন অন্যরকম ছিল। কলেজে গিয়ে আনন্দী জানতে পারে কোনো ক্লাস হবে না। অন্যান্য শিক্ষার্থীদের মতো বাকিরাও এইচএসসির পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন নেমেছে। পুরো কলেজ জুড়ে স্লোগান, হইচই, উত্তেজনা। সেই ভিড়ের মাঝে হঠাৎ আনন্দের মাসায় অন্য একটা চিন্তা আসে। সে আজ থানায় যাবে, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। যেই দেশে দুবার নারী প্রধানমন্ত্রী ছিল, সেই দেশে এত ধর্ষণ কিভাবে হয়? অপরাধীরা এত সাহসী বা পায় কোথা থেকে? অভির পাঠানো ভয়েস, টেক্সট, ভিডিও সব কিছুই এখনও ফোনে আছে আনন্দীর। প্রতিটা মেসেজ যেন তাকে মনে করিয়ে দেয় সে চুপ ছিল বটে, অপরাধীরা আরও সাহস পেয়েছে। আজ আর চুপ থাকবে না সে। আজ সে নিজের জন্য লড়বে, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের জবাব চাইবে। এরপর আর কি, ব্যাগটা শক্ত করে কাঁধে তুলে সোজা থানার উদ্দেশ্যে রওনা দেয় আনন্দী। বেশ অনেকটা সাহস জুগিয়ে আনন্দী থানায় যায়। বুকের ভেতর কাঁপুনি চললেও মুখে সেটা প্রকাশ হতে দেখা যায় না। ভেতরে ঢুকতেই ডিউটিতে থাকা এক লেডি অফিসার এগিয়ে আসে। জি মামুনি, কি দরকার? আনন্দী ঠোঁট ভিজিয়ে শান্ত গলায় বলে, আমি এসপির সাথে কথা বলতে চাই।
অফিসে কিছুক্ষণ তাকিয়ে থেকে জানান, এসপি এখন থানায় নেই, তবে তার জুনিয়র অফিসার আছে, চাইলে তার সাথে কথা বলা যাবে। আনন্দী রাজি হয়। কিছুক্ষণ পর তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। মাঝবয়সী এক ইন্সপেক্টর ফাইল দেখতে দেখতে মাথা তোলে। আনন্দীকে কয়েক সেকেন্ড দেখি ভ্রু কুঁচকে বলে, আপনাকে যেন কোথায় দেখেছি। আনন্দী ব্যাগটা শক্ত করে ধরে, শান্ত স্বরে বলে, নিশ্চিত দেখেছেন স্যার, 2022 সালে। ও হ্যাঁ, ইন্সপেক্টরের আঙুল তুলে বলে ওঠেন, প্র্যাকটিসরত এক হবু ডাক্তারকে না আপনি পুলিশের হাতে দিয়েছিলেন? আনন্দী ধীরে মাথা নাড়ে, জি। ইন্সপেক্টর এবার পুরোপুরি মনে করতে পারে। চেয়ারে হেলান দিয়ে বলে, মনে পড়েছে। শুনেছিলাম ছেলেটা আপনার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়াতে তার গায়ে হাত তুলে রেপ করার চেষ্টা করে। এরপর আপনি বিষয়টি নেটে ছেড়ে দেন। আনন্দী আবারও মাথা নাড়ে। হুট করে যেন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো সেই বিষে ভরা স্মৃতিগুলো। 2022 সালের কথা। এইচএসসি পরীক্ষার্থী ঠিক কিছুদিন আগে আনন্দী সবচেয়ে কাছের বান্ধবী স্নেহা একদিন কাঁদতে কাঁদতে এসে আনন্দীকে জানায় সে প্রেগনেন্ট, আর এর জন্য দায়ী অভি নামের এক ছেলে। কিন্তু এখন সে সব অস্বীকার করছে। স্নেহা একদিন হাউমাউ করে কেঁদেছিল। তখন আনন্দীর বয়স কম, মাথায় রাগ বেশি, বিচার বুদ্ধি কম। আনন্দী ঠিক করেছিল সরাসরি গিয়ে ওই ডাক্তার ছেলের সঙ্গে কথা বলবে, দরকার হয়ে জুতো দিয়ে মারবে। পরিকল্পনা মতো স্নেহাকে নিয়ে মেডিকেলে যায় সে। আনন্দীর মায়ের ফোনটা নিয়ে স্নেহা একাই ভেতরে ঢোকে। বেশ কিছুক্ষণ পর যখন বেরিয়ে আসে, তার গালে স্পষ্ট কয়েকটা থাপ্পড়ের দাগ, চোখ লাল, মুখ কাঁপছে। সেই মুহূর্তে আনন্দীর মাথা পুরো গরম হয়ে যায়। সে ঠিক করে সবাইকে জানাবে সব কিছু। কিন্তু স্নেহা হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি প্রেগনেন্ট, এটা কেউ জানুক তা আমি চাই না। তখন জানা যায় ভেতরে যাওয়ার সময় স্নেহা ফোনে ভিডিও করে রেখেছিল। পরে সেই ভিডিও আনন্দীর মায়ের আইডি থেকে পোস্ট করা হয়। পুলিশও খবর দেয়। এরপর পুরো ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুলিশ আসে, সাংবাদিক আসে, চারিদিকে হইচই পড়ে যায়। অভি তখন মেডিকেল কলেজের ক্যান্টিনে ছিল। সেখান থেকে তাকে টেনে বার করে নিয়ে আসা হয়। কেউ জুতোর মালা পরিয়ে দেয়, কেউ মুখে কালি মাখায়। উত্তেজিত জনতা মারধর শুরু করে। পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যায়। এরপর অনেক কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চারিদিকে তখন মানুষের ভিড়ে ঠাসা। কেউ ভিডিও করছে, কেউ লাইভ করছে, কেউ আবার চিৎকার করে গালাগাল দিচ্ছে। অভিকে কয়েকজন পুলিশ ধরে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। সাদা অ্যাপ্রনটা ততক্ষণে মাটির ধুলো আর কালিতে নোংরা হয়ে গেছে। মুখের একপাশ লাল হয়ে ফুলে আছে। তবুও ছেলেটা অদ্ভুত রকম চুপ, একটা কথাও বলছে না। এদিকে সাংবাদিকেরা আনন্দীর চারপাশে ভিড় করে, মাইক্রোফোন, ক্যামেরা, মানুষের ভিড়ে এক মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল আনন্দীর। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই অভিকে পুলিশের গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার আগে একবার থেমে যায় সে। চারপাশে এত মানুষ, এত চিৎকার, তবু অভির চোখ যেন শুধু একজনকে খুঁজছিল, আনন্দী। দূর থেকে স্থির চোখে তাকিয়ে থাকে সে। না সেখানে রাগ ছিল না, না ভয়, অদ্ভুত এক দৃষ্টি, যেন হাজার মানুষের শব্দের মাঝেও সে শুধু আনন্দীকে দেখছে। সেই চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য আনন্দীর বুকের ভেতর কেমন অস্বস্তি তৈরি করে। কারণ সবাই চিৎকার করছিল, সবাই অপমান করছিল, কিন্তু অভি শুধু তাকিয়েছিল এক দৃষ্টিতে। ম্যাডাম, ইন্সপেক্টরের ডাকে অতীত থেকে বাস্তবে ফিরে আসে আনন্দী। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলে, আমার সাথে খুব একটা জঘন্য ঘটনা ঘটেছে। ইন্সপেক্টর কড়া নজরে তাকায় আনন্দীর দিকে। সে শুকনো ঢোক গিলে আবার বলে, আমার কাছে প্রমাণও আছে। ইন্সপেক্টর এবার একটু সোজা হয়ে বসে, গা ঝাড়া ভাব নিয়ে জিজ্ঞাসা করে, কী ধরনের প্রমাণ? কাপা হাতে ফোন বের করে আনন্দী ভয়েস রেকর্ড, মেসেজ, কিছু ভিডিও সব দেখাতে থাকে। তার আঙুল কাঁপছিল, কিন্তু চোখে তখন একরাশ ভরসা। হয়তো এবার বিচার হবে, হয়তো এবার কেউ অন্তত তার কথা শুনবে। ইন্সপেক্টর ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ নিয়ন্ত্রণ রাখে স্ক্রিনের দিকে, তাকে দেখতে থাকে কিছুক্ষণ। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা। মজার ব্যাপার হলো সে ঠিকমতো কিছু পড়লো না। দুই একবার স্ক্রল করেই হঠাৎ সব ডিলিট করে দেয় একসাথে, ভিডিও, ভয়েস, চ্যাট সব। আনন্দী কয়েক সেকেন্ড বুঝতেই পারেনি কি হচ্ছে। লোকটা এবার গম্ভীর মুখে বিরক্তিতে চেয়ারে হেলান দিয়ে বসে। ফোন তো ফাঁকা ম্যাডাম, প্রমাণ কোথায়? আনন্দীর বুক ধরফর করতে থাকে।
সে বুঝে উঠতে পারেনি থানায় ঢোকার পর থেকেই সব খবর অন্য কোথাও পৌঁছে গেছে। কারণ আনন্দীকে দেখেই ইন্সপেক্টর ফোন করেছিল অভিকে। আর যতক্ষণ সে মিথ্যা সহানুভূতি দেখিয়ে কথা চালিয়ে যাচ্ছিল, ততক্ষণে অভি রওনা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর থানার বাইরে একটা খোলা জিপ এসে থামে। ভারী জুতোর শব্দ তুলে ভেতরে ঢোকে অভি। এরপর এরপর আর কি, আনন্দীর বিচার পেল না। একটি গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির মেইন গেটের দরজায় সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে থাকে আনন্দী। হাতটা এখনও জ্বলছে, মাথার ভেতর হাজারটা শব্দ ঘুরছে। থানার সেই রুম, ডিলিট হয়ে যাওয়া প্রমাণ, পুলিশের ঠান্ডা চোখ, সব মিলিয়ে বুকটা ভার হয়েছে তার। কাপা হাতে দরজায় নখ ছুঁতেই হঠাৎ পিলে চমকে যায় সে। পেছন থেকে কারো রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। পুলিশে গিয়েছিল সোনামণি আমার নামে কেস করতে? মুহূর্তে আনন্দীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ধীরে ধীরে পেছনে ফিরে গিয়েও পারে না, শরীর জমে যায় পুরোটা। ঠিক তখনই পেছন থেকে অভি এগিয়ে এসে তার কাঁধে মুখ গুজে দেয়। তার গরম নিঃশ্বাস ঘাড়ে লাগাতেই আনন্দীর বুক কেঁপে ওঠে। অভি নিচু স্বরে বলে, অদ্ভুত ঠান্ডা হাসি মিলিয়ে, তাতে আমার বাল ছেঁড়া গেল। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, চ্যাপ্টার 1, পার্ট 20। লিখেছেন কায়নাত খান কবিতা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।